অনুষ্ঠানটি নিবেদন করছেন এমআর হসপিটাল, বালিশা, বীরা, উত্তর 24 পরগনা এবং সারদা মাল্টি স্পেশালিটি হসপিটাল, রয়্যাল পার্ক, ব্যারাকপুর। নমস্কার, সময় কলকাতায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সঞ্জিতা। শুরু করছি সময় নিউজ। আর শুরুতে একটু নজর রাখবো রাজ্যের 6 কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনের ফলাফলের খবরের দিকে। 13ই নভেম্বর রাজ্যের 6 কেন্দ্রের বিধানসভা ভোট গ্রহণ করা হয়েছে, উপনির্বাচনের ভোট। আর সেই ভোটের ফলাফল গণনা হচ্ছে আজকে, ফলাফল ঘোষণা হবে আজকে। সেখানে দাঁড়িয়ে ইতিমধ্যে যে 6 কেন্দ্রে ভোট হয়েছে, বিধানসভা উপনির্বাচন হয়েছে, সেখানে দাঁড়িয়ে 6 কেন্দ্রে কিন্তু জয় জয়কার এবং এগিয়ে রয়েছে তৃণমূল। গত 13ই নভেম্বর রাজ্যের 6 কেন্দ্রে বিধানসভা ভোট তখনও শেষ হয়নি। সেখানে দাঁড়িয়ে সাংবাদিক বৈঠক থেকে মিডিয়ার একাংশকেই চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছিলেন, মিডিয়ার একাংশ তো বিরোধীদের স্পন্সরশিপ করছে, তবু 6টার মধ্যে একটা সিটও কি জেতাতে পারবে? মিলিয়ে দেখে নিন। রেজাল্টের দিন দুপুরের পর কথা হবে, এমনটাই কিন্তু জানিয়েছিলেন কুণাল ঘোষ। ফল যে 6-0 হতে চলেছে তা ভোটের দিনই একাধিক ঘটনা থেকে প্রমাণ মিলেছিল, যার ফল এদিন শুরু থেকেই একদিকে মেদিনীপুর, নৈহাটি, হাড়োয়া, তালডাংরা, সিতাই এবং মাদারিহাট এই 6 কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হয়েছে। সেখানে ভোটের ব্যবধান বেড়েছে শাসক দলের প্রার্থীদের। মেদিনীপুর, তালডাংরা, সিতাই, নৈহাটি সহ 6 কেন্দ্রেরই রীতিমতো সেলিব্রেশন মুডে দেখা গিয়েছে শাসক দলের কর্মী সমর্থকদের। যখন থেকে শোনা গিয়েছে যে তৃণমূল এগিয়ে রয়েছে, তারপরে কিন্তু বিজয় উল্লাসে মেতে উঠেছেন শাসক দলের নেতা কর্মীরা। কোথাও তাসা বাজিয়ে, কোথাও আবির উড়িয়ে, কোথাও বা ঢাক কাসর বাজিয়ে ইতিমধ্যে বিজয় উৎসব শুরু হয়ে গিয়েছে। এ বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সিঞ্জিনী পোদ্দার। সিঞ্জিনী, নৈহাটির এই মুহূর্তে ঠিক কি খবর রয়েছে? তৃণমূলের কর্মী সমর্থকরা কতটা উচ্ছ্বসিত? দেখো, সকাল থেকে কিন্তু দফায় দফায় উচ্ছ্বসিত ছিল নৈহাটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী থেকে শুরু করে তার কর্মী সমর্থকরা, এবং শুধুমাত্র ফলাফল ঘোষণার অপেক্ষায় ছিল মাত্র। এবং ফলাফল ঘোষণা হওয়ার পরেই কিন্তু একেবারে বলা যেতে পারে উৎসবের আমেজে হই হুল্লোড়ে মেতে উঠেছে তার কর্মী সমর্থকরা। নৈহাটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সনদ দে এখনো অব্দি 48,850-এর বেশি ভোটে জয়ী ঘোষণা হয়েছে, এবং সেই জয়লাভের কথা ঘোষণার পর থেকে কিন্তু একেবারে শুধুমাত্র সনদ দে নয়, তাকে ঘিরে তার যত অনুগামীরা ছিলেন প্রত্যেকেই কিন্তু একেবারে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন, এবং তিনি নিজেও কিন্তু আবির মেখে, সবুজ আবিরে নিজেকে রাঙিয়ে তুলেছে। সাথে চলছে মিষ্টি মুখ, এবং গণনা কেন্দ্রের বাইরে লাগাতার ভাবে কিন্তু অনবরত কর্মী সমর্থকরা তারা আসছেন, এবং ইতিমধ্যেই তিনি সনদে তিনি তার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকায় এই বিজয় মিছিল তিনি করবেন, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবং যেখানে কিন্তু বলা হয়েছে এই কেন্দ্রে যিনি বিজেপি প্রার্থী রূপক দে, তিনি কিন্তু বলেছিলেন যে রূপক মিত্র, তিনি কিন্তু বলেছিলেন যে এই জয় আমরাই জয়লাভ করবো এবং আমাদের জয়লাভ সুনিশ্চিত। কিন্তু যতই বিভিন্ন বিরোধী দলের নেতৃত্বরা তারা যতই নিজেদের জয়লাভ নিয়ে সুনিশ্চয়তা রাখুক না কেন, শেষ হাসি তৃণমূল প্রার্থী সনদের মুখেই হলো, এবং যেটা তিনি কিন্তু তার প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই বলেছিলেন। এবং বলার মতো ভোট না পেলেও কংগ্রেস পার্টি পরের সরকার যিনি এখানে, এবং যেখানে যে সিপিএম লিবারেশনের যিনি প্রার্থী ছিলেন তিনি, কাউকেই কিন্তু সেইভাবে আর গণনা কেন্দ্র দেখা যায় না, কারণ তারা গণনা চলাকালীন মাঝপথে তারা বেরিয়ে যান গণনা কেন্দ্র থেকে। এবং শেষ পর্যন্ত এখনো পর্যন্ত সনদ দে যিনি তৃণমূলের প্রার্থী, তিনি কিন্তু সেখানে রয়েছেন, এবং তিনি হাসতে হাসতে আনন্দে মেতে ওঠেন, এবং তাকে মালা পরিয়ে অভ্যর্থনা জানিয়ে ফুল দিয়ে সম্বর্ধনা জানানোর সাথে সাথে তার কর্মী সমর্থকেরা আবিরে তাকে রাঙিয়ে তোলে। একেবারে সিঞ্জিনী, আরো একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো। নৈহাটিতে ইতিমধ্যে জয়ী হয়েছে তৃণমূলের প্রার্থী সনদ দে, সেখানে দাঁড়িয়ে বিরোধীরা যারা রয়েছে তারা কি বলছে? দেখো, প্রথমে যেটা দেখা গিয়েছিল যে ভোটের দিন, অর্থাৎ এই নৈহাটি বিধানসভা কেন্দ্রের যেদিন ভোট হয়েছিল সেই দিন কিন্তু দেখা গিয়েছিল যে কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন বুথে বুথে কিন্তু একটা বিশৃঙ্খলা, বিক্ষিপ্তভাবে বিশৃঙ্খলা, কোথাও বুথে বিরোধীদের যারা বুথ এজেন্ট তাদেরকে ঢুকতে বাধা দেওয়া থেকে শুরু করে বুথ দখল, এরকম একাধিক অভিযোগ কিন্তু তারা সামনে এনেছিল বাংলার শাসক দলের প্রার্থীর বিরুদ্ধে। কিন্তু যেটা কিন্তু সবটাই কিন্তু একেবারে সরিয়ে দিয়ে বলা বাহুল্য
তুলির মতো উড়িয়ে দিয়ে কিন্তু জয় হাসি হাসলো তৃণমূল প্রার্থী সনদ দে। এবং উত্তর 24 পরগনা জেলার মধ্যে এই যে নৈহাটি বিধানসভা কেন্দ্র, যেটা কিন্তু বারবার আমরা বলছি পাখির চোখের মতো নজরে ছিল অন্যান্য বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের মধ্যে, যেখানে 1977 সালের থেকে কিন্তু বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পরে 2021 সালে পার্থ ভৌমিক সেখানে কিন্তু 18,000-এর বেশি ভোটে জয়লাভ করেছিলেন। এবং তারপরে সেই রেকর্ডকে কিন্তু ভেঙেও এই কেন্দ্রে কিন্তু ফের জয়ের হাসি কিন্তু বাংলা শাসক দলের হাতে এলো। এবং বিরোধীরা প্রথমে অর্থাৎ বিজেপি প্রার্থী রূপক মিত্র থেকে শুরু করে সিপিএম প্রার্থী প্রত্যেকের কিন্তু গণনা শুরু হওয়ার প্রথম থেকেই কিন্তু তারা নিজেদের জয়লাভ নিয়ে আশাবাদী থাকলেও কিন্তু শেষ পর্যন্ত তৃণমূলের কিন্তু দফায় দফায় প্রত্যেকটি রাউন্ড শেষেই কিন্তু তারা কিন্তু হাজারের পর হাজার ভোটে কিন্তু এগিয়ে গিয়ে এখনো পর্যন্ত জয়লাভ করেছে তৃণমূল প্রার্থী সনদ দে। একেবারে অনেক ধন্যবাদ সিঞ্জিনি। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সিঞ্জিনি পোদ্দার। নৈহাটিতে জয়ী হয়েছে তৃণমূল, 48,850-এর বেশি ভোটে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী সনদ দে এবং তিনি জানিয়েছেন ইতিমধ্যে বিজয় উল্লাসে মেতে উঠেছে কর্মী সমর্থকেরা। তারপরও কিন্তু প্রার্থী জানিয়েছেন যে বিজয় মিছিল করবেন, কোথাও তাসা বাজে, কোথাও আবির উড়িয়ে বা কোথাও ঢাক কাসর বাজে। ইতিমধ্যে বিজয় উৎসব শুরু হয়ে গেছে। 13ই নভেম্বর 6 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। সেই উপনির্বাচনের ফলাফল আজ সেখানে দাঁড়িয়ে ইতিমধ্যে জয় জয়কার এবং এগিয়ে রয়েছে তৃণমূল। বেশিরভাগ জায়গাতে ইতিমধ্যেই নৈহাটিতে জয়ী তৃণমূল প্রার্থী সনদ দে 48,850-এর বেশি ভোটে এখনো পর্যন্ত জয়ী হয়েছে। বিজয় মিছিল করবেন তিনি, এমনটাও কিন্তু জানিয়েছেন। তার পাশাপাশি এই কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিল রূপক মিত্র, তিনি প্রথম থেকেই বলছিলেন জয়ের বিষয়ে আশাবাদী, কিন্তু তারপরেও দেখা গেল শেষ হাসি আসলো তৃণমূল। পার্থ ভৌমিক তিনি ছিলেন এখানকার বিধায়ক, তিনি সাংসদ নির্বাচন হওয়ার পর সেখানে দাঁড়িয়ে এই কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হয়েছে, শেষ হাসি আসলো তৃণমূল। এ বিষয়ে জয়ী তৃণমূল প্রার্থী সনদ দে তিনি কি বলছেন শোনাবো। 48,879 ভোটে জয়লাভ। নৈহাটির মাটি মানুষ, অবশ্যই আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব। আগামী কি উন্নয়নকে প্রাধান্য দেবেন? মানুষের সাথে আলোচনা করে নিয়ে আমরা আগামী দিন সিদ্ধান্ত নেব। বিরোধীরা কি বার্তা দেবে আজকের দিনে? তারা খুব সুন্দরভাবে যে যার বাড়ি পৌঁছে গেছে। গণনা কেন্দ্র সকলে ছিল, জল মিষ্টি সকলে খেয়ে বাড়ি গেছে। এবং বিরোধী দলের প্রার্থী বলেছিলেন যে নৈহাটি তৃণমূল প্রার্থীর নামে নাকি নৈহাটিতে বাঘে গরুতে জল খায়, তা ওরা তো গরুকে মা বলে ডেকেছিল, সেই গরুদের আজকে নৈহাটির মানুষ ঘোল খাইয়ে দিয়েছে। অনেক হেভিওয়েট বিজেপি নেতা এসেছিলেন আপনার বিরুদ্ধে প্রচার করতে, তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে প্রচার করতে, কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে? অ্যাকচুয়ালি ওরা প্রচার করেছে না অপপ্রচার করেছে জানি না। তৃণমূলের বিরুদ্ধে বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলেছে। যত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলবে তত মানুষ তৃণমূলের পক্ষে থাকবে। আরজি করের নৈহাটির সমস্ত চিকিৎসকরা আমার হয়ে নৈহাটির মানুষের কাছে ভিডিও বার্তা করে তারা আবেদন করেছে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, এবং আরজি করে কোনো প্রভাব নেই। কত ভোটে জয়লাভ হলো? 48,879। কারোর জামানত নেই, সবার জামানত। আর সেটা দেখুন, আগে আমার নেতা পার্থ ভৌমিকের সাথে আলোচনা করি, নৈহাটির মানুষের সাথে আলোচনা করি। অবশ্যই প্রায়োরিটি দিচ্ছি আমরা নৈহাটি হাসপাতাল। অর্জুন সিং আপনার বিরোধিতা করেছিলেন, কি বলবেন? ওটা বেড়াল, ওটা সিং না। বিধানসভা উপনির্বাচনের ফলাফলে চারিদিকে তৃণমূলের জয় জয়কার। একদিকে যেমন নৈহাটিতে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী সনদ দে, ঠিক তার পাশাপাশি মাদারিহাটেও কিন্তু জয়ী তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। 30,309 ভোটেরও বেশিতে জয়ী হয়েছেন মাদারিহাটের তৃণমূল প্রার্থী। মাদারিহাটে জয়ী তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো, যেখানে দাঁড়িয়ে 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে, সেই বিধানসভা কেন্দ্রগুলির ভোট গণনা হচ্ছে আজকে। জয় জয়কার এবং এগিয়ে রয়েছে তৃণমূল। সবদিকে ইতিমধ্যে তৃণমূলের কর্মী সমর্থকেরা বিজয় উল্লাসে মেতে উঠেছেন।
চারিদিকে দেখা যাচ্ছে যে সবুজ আবির উঠছে, একেবারে বলা যেতে পারে যে অকাল হোলি। কারণে যেভাবে বিধানসভা উপনির্বাচনে 6-এর মধ্যে 6টিতেই বেশিরভাগে জয় জয়কার হয়েছে এবং এগিয়ে রয়েছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু বলা যেতেই পারে যে অকাল হোলি হচ্ছে। কারণ যারা শাসক দলের কর্মী সমর্থকেরা রয়েছেন তারা ইতিমধ্যে বিজয় উৎসবে সামিল হয়েছেন, কোথাও তাসা বাজিয়ে, কোথাও আবির উড়িয়ে, কোথাও বা ঢাক কাসর বাজিয়ে ইতিমধ্যে বিজয় উৎসব শুরু হয়ে গিয়েছে। চারিদিকে দেখা যাচ্ছে যে যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা পতাকা নিয়ে তারা নাচছেন এবং ঠিক তার পাশাপাশি সবুজ আবিরে মেতে উঠেছেন প্রত্যেক কর্মী সমর্থক। মাদারিহাটে তৃণমূল প্রার্থী জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্প। আমরা কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, এই মুহূর্তে মাদারিহাটে ঠিক কি পরিস্থিতি? তৃণমূলের কর্মী সমর্থকেরা ইতিমধ্যে বিজয় উল্লাসে মেতে উঠেছে। একেবারে সঞ্চিতা, দেখো প্রথমে তোমাকে যে একটি বিষয় আমি পরিষ্কার করি যে মাদারিহাট উপনির্বাচন, এই মাদারিহাট উপনির্বাচন একেবারে টান টান উত্তেজনা ছিল। প্রত্যেকের মধ্যেই একটা কিন্তু একটা ধারণা ছিল যে এই কেন্দ্রে অন্তত বিজেপি যেহেতু দীর্ঘদিন ধরে তার শক্ত ঘাঁটি ছিল এবং সেই শক্ত ঘাঁটিতে কোনোভাবেই তৃণমূল কংগ্রেস সেখানে থাবা বসাতে পারবে না এবং কার্যত পদ্মফুল শিবিরই কিন্তু এখানে ঠিক দাঁড়াবে। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে যা পরিসংখ্যান এবং এই মুহূর্তে যা ফলাফল, সে জায়গায় দাঁড়িয়ে 30,390 ভোটে জয়প্রকাশ টোপ্প, যিনি মাদারিহাট বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের, তিনি কিন্তু জয়ী হয়েছেন। এবং জয়কে ঘিরে একদিকে যেমন তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে খোদ প্রার্থী তিনিও কিন্তু আনন্দ উচ্ছ্বাসে ভেসে উঠেছেন এবং তিনি মাদারিহাটবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং এই জয় মাদারিহাটবাসীর ছাড়তে তিনি দিয়ে দিয়েছেন, তিনি যেমনটা বলছেন। এবং পাশাপাশি কিছুক্ষণ আগেই কিন্তু ঠিক এই যে গণনা কেন্দ্র, সেই গণনা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী রাহুল লোহার পরাজিত প্রার্থী, তিনি কিন্তু 30,390 ভোটে তিনি পরাজিত হয়েছেন এবং তিনি বেরিয়ে যাওয়ার সময় কিন্তু আমাদের সামনাসামনি তিনি হন এবং তিনি যেমনটা বলছেন যে মাদারিহাট বিধানসভা যে উপনির্বাচন হয়েছিল সেই উপনির্বাচনে অবাধ ছাপ্পা ভোট হয়েছিল, একাধিক অভিযোগ করেছিল তিনি এবং তার উপরে 22 জনের মতো তার উপরে হামলা চালিয়েছিল। তার লিখিত অভিযোগ জানানোর পরেও প্রশাসন কোনো রকম পদক্ষেপ নেয়নি। তবে আগামী কাল থেকেই কিন্তু তারা 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে তারা ঝাঁপিয়ে পড়বেন এবং দলকে আরো শক্ত করার জন্য তারা কিন্তু নেমেন, এমনটা তিনি কিন্তু দাবি করলেন। তবে এই বিষয়ে তোমাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে উত্তরবঙ্গের এই আলিপুরদুয়ার অর্থাৎ মাদারিহাট আসনটি কিন্তু বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি ছিল, বলা চলে বিজেপির গড়। তবে কার্যত ঠিক এই জায়গায় দাঁড়িয়ে একদিকে সিতাইতে যখন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপুল ভোটে জয়ী হয়েছেন, যে যা পরিসংখ্যান রয়েছে 1,30,156 ভোটে সিতাইয়ের যে প্রার্থী তিনি জয়ী হয়েছেন এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মাদারিহাটের এই ফলাফলে অর্থাৎ মাদারিহাট কিন্তু পরিপূর্ণভাবে ঘাসফুল এখানে কিন্তু ফুটে গেল এবং পদ্মফুলকে পুরোপুরিভাবে সরিয়ে ফেলা হলো। সেই জায়গায় দাঁড়িয়ে এখন কি তবে উত্তরবঙ্গকে বলার কি সময় এসে গেছে যে উত্তরবঙ্গ আর বিজেপির শক্ত ঘাঁটি নয় বা বিজেপি উত্তরবঙ্গের গড় নয়, সেটা নিয়েও কিন্তু ইতিমধ্যে চর্চা শুরু হয়ে গিয়েছে। তবে জয়ী প্রার্থী তৃণমূলের তিনি কিন্তু দাবি করছেন যে গত 8 থেকে 10 বছর ধরে বিজেপির যারা বিধায়ক এবং এমপিরা ছিলেন তারা যে ধরনের আশ্বাস দিয়েছেন, উন্নয়নমূলক কাজে বাধা দিয়েছেন, কাজ করেননি। যে সমস্ত প্রতিশ্রুতি তারা ভোটের আগে মানুষকে দিয়েছে, যেহেতু বিপুল ভোটে তাকে মানুষ সেই আসনটি জয় করিয়ে দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে খুব দ্রুত কিন্তু উন্নয়নমূলক কাজ হবে এমনটাই কিন্তু জানাচ্ছে। একেবারে সানি, আরো একটি বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো যে তৃণমূলের কর্মী সমর্থকেরা ইতিমধ্যে কতটা উচ্ছ্বসিত? একবারে দেখো সকাল থেকেই দেখা যাচ্ছিল যে যখন আমরা এই কেন্দ্রে উপস্থিত হয়েছি তখন থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে একেবারে আনন্দের উল্লাসে ছিল এবং যত বেলা গড়ায় তারপরে থেকে কিন্তু দেখা যাচ্ছিল যে প্রথমে তারা সবুজ আবির মেখে তারা আনন্দে উৎসাহে মেতে উঠেছে এবং তারপরে কিন্তু একেবারে রীতিমতো ডিজে বাজিয়ে বাজি পটকা ফাটিয়ে তারা কিন্তু আনন্দ উদ্দীপনায় মেতেছেন এবং এই মুহূর্তে যেমনটা ছবি দেখা যাচ্ছে প্রত্যেকের মধ্যে কিন্তু একটা উল্লাসের ছবি এবং তাই জয়ের আনন্দে তারা ভেসে উঠেছেন। পাশাপাশি আলিপুরদুয়ারের যে মাদারিহাট বিধানসভা কেন্দ্র, সেই কেন্দ্রের যে এই ভোট গণনা কেন্দ্র অর্থাৎ ডুয়ার্স কর্নায় যে ভোট গণনা কেন্দ্র হচ্ছে, সেখানে কিন্তু এই মুহূর্তে হাজারো তৃণমূল কর্মী সমর্থক তারা উপস্থিত হয়েছেন, পাশাপাশি একাধিক জেলা নেতৃত্ব উপস্থিত হয়েছেন। তারা এই মুহূর্তে বিজয় উল্লাসে কিন্তু মানে বলা বাহুল্য যে অকাল হোলিতে মেতে উঠেছে গোটা আলিপুরদুয়ারবাসী। একেবারে অনেক ধন্যবাদ সানি। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সানি রায়। মাদারিহাটে তৃণমূল প্রার্থী জয়ী হয়েছে, 30,309 ভোটে জয়ী হয়েছে মাদারিহাটে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্প। তিনি দাবি করছেন যে দীর্ঘদিন ধরে এই গড় বিজেপির ছিল, বিজেপির শক্ত ঘাঁটি বলা যেতে পারে। সেখানে দাঁড়িয়ে বিজেপির যারা প্রার্থী ছিলেন বা যারা বিজেপির যে সমস্ত উন্নয়নমূলক কাজের তারা বলেছিলেন যে এখানে করবেন, সেই সমস্ত কাজ করেননি।
কিন্তু তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্প তিনি জয়ী হওয়ার পর জানিয়েছেন যে যে সমস্ত উন্নয়নমূলক কাজ আটকে রয়েছে, যে সমস্ত কাজ এতদিন বিজেপি করেনি, সেই সমস্ত কাজ তিনি করবেন এই এলাকার জন্য, এখানকার জন্য সমস্ত কাজ করবেন। সেখানে দাঁড়িয়ে 30,309 ভোটে জয়ী হয়েছে মাদারিহাটের তৃণমূল প্রার্থী। ঠিক তার পাশাপাশি সিতাইতেও কিন্তু জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী, 1,30,156 ভোটে জয়ী হয়েছে সিতাইয়ের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। চারিদিকে একেবারে অকাল হোলি চলছে, সবুজ আবিরে মেতে উঠেছে শাসক দলের কর্মী সমর্থকেরা, একে অপরকে আবির মাখাচ্ছেন এবং এই জয় উপভোগ করছেন। বিধানসভা উপনির্বাচন হয়েছে 13ই নভেম্বর, সেখানে দাঁড়িয়ে আজ ফলাফল ঘোষণা এবং ফলাফল ঘোষণা ইতিমধ্যে কিন্তু জয় জয়কার এবং এগিয়ে রয়েছে তৃণমূল। চারিদিকে একেবারে সেলিব্রেশন মুডে রয়েছে তৃণমূল, সবুজ আবির মাখিয়ে একে অপরকে আলিঙ্গন করছে এবং এই জয়কে উপভোগ করছেন। যেভাবে তৃণমূল প্রার্থীরা এগিয়ে রয়েছেন এবং জয়ী হয়েছে, নৈহাটিতে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সনতে দে, ঠিক তার পাশাপাশি মাদারিহাটে জয়ী হয়েছেন জয়প্রকাশ টোপ্প, সিতাইতে সঙ্গীতা রায় তিনি জয়ী হয়েছেন, প্রায় 1,30,156 ভোটে জয়ী হয়েছেন। সেখানে দাঁড়িয়ে অকাল হোলি পালন করছেন প্রত্যেকে তৃণমূলের যারা কর্মী সমর্থকেরা রয়েছেন। উপনির্বাচনে শাসকের ছক্কা, একেবারে চারপাশে সেলিব্রেশন মুডে রয়েছে। 13ই নভেম্বর ভোট হয়েছে, সেই ভোটের ফলাফল আজ ঘোষণা করা হচ্ছে। সামনেটা ছেড়ে দাও, দূর আপনারা কেউ হারোয়াতেও জয়ের পথে তৃণমূল, তৃতীয় স্থানে রয়েছে বিজেপি। কি বলছেন হারোয়ার বিজেপি প্রার্থী, শোনাবো। হারোয়ার বিজেপি প্রার্থী তিনি ঠিক কি বলছেন সেই বিষয়ে যেমনটা আপনাদের শোনাবো। তার পাশাপাশি হারোয়ায় জয়ের পথে তৃণমূল, অনেকটাই এগিয়ে রয়েছে তৃণমূলের রবিউল ইসলাম। মাথা পেতে মেনে নিলাম, এটা যেহেতু আপনারা জানেন যে মানুষ ভীতি সন্তুষ্ট হয়ে ভোট দিয়েছে, মানুষের উপরে ধমকি দেওয়া হয়েছে, বাড়িতে গিয়ে ধমকি দেওয়া হয়েছে, ধমকি দেওয়া হয়েছে। মানে আপনি কত নম্বর পজিশনে এসেছেন? 3 নম্বর। এখনো কত রাউন্ড বাকি আছে? পুরোনো শেষ হয়ে গেছে। আপনাদের সার্টিফিকেট দেয়নি এখনো? না, দেয়নি। বলছি গোষ্ঠীদ্বন্দ্ব কি আপনাদের কোনো কাজে লেগেছে? গোষ্ঠীদ্বন্দ্ব এখানে আছে বলে আমার মনে হয় না, এটা যারা বলছে তারাই জানে। যারা জেলার আপনাদের লিডার তারাই তো আপনাকে বলছে তারা সেই বিষয়টা তারা জানে। মানে গোষ্ঠীদ্বন্দ্বের ফলে কি আপনার গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই। মানে আপনার কত পার্সেন্ট ভোট পেয়েছেন? দেখুন, এখনো টোটালটা এখনো কোনো দেয়নি, দিলে বলছি হারার পিছনে কারণ কি বলবেন? হারার পিছনে কারণটা তো এখনো কিছু বোঝা যায়নি, তবে দল এটা দেখবে কি কারণে হারা হয়, কি কারণে হেরেছে। আপনি কিরকম আশা করেছিলেন এখানে ফল? দেখুন, ফল যেটা ভোট ছিল তো আপনাদের আশা ছিল, তার চেয়ে কিছু ভোট বাড়বে। বেড়েছে কি বাড়েনি, ভোট কমেছে। কমেছে, তার কোনো কারণ নির্দিষ্ট হচ্ছে? নির্দিষ্ট এখন তো বলা যাচ্ছে না,
এটাকে যে ভোট বিজেপির যে ভোট ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আরো কমেছে, কি বলবেন? দেখুন, এটা নিয়ে চিন্তা ভাবনা করবে দল, কিভাবে কি হয়েছে সেটা নিয়ে চিন্তা করে তারপর করবে। কি ভাবছেন যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছে? মানুষ ভোট দিয়েছে, যাকে ভোট দিয়েছে সেটা আপনারা দেখেছেন। এরপরে পুরো এটাই বেরোবে। বিশেষ বিধানসভা নির্বাচন আছে, সেখানে ভারতীয় জনতা পার্টি পুরোপুরিভাবে লড়বে। এবারও লড়েছিল, কিন্তু যেহেতু এটা উপনির্বাচন, মানুষ সবসময় উপনির্বাচনে শাসক দলের পক্ষে রায় যায়, এটা সেটাই হয়েছে। মাথা পেতে মেনে নিলাম। এটা যেহেতু আপনারা জানেন যে মানুষ ভীতি সন্তুষ্ট হয়ে ভোট দিয়েছে, মানুষের ওপরে ধমকি দেওয়া হয়েছে, বাড়িতে গিয়ে ধমকি দেওয়া হয়েছে, ধমকি দেওয়া হয়েছে। মানে আপনি কত নম্বর পজিশনে এসেছেন? 3 নম্বর। কিন্তু এটা উপনির্বাচন, মানুষ সবসময় উপনির্বাচনে শাসক দলের পক্ষে রায় যায়, এটা সেটাই হয়েছে। আজিকার কাণ্ড নিয়ে যে কয়েকটি রাজনৈতিক দল তারা তাদের রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য আমাদের সরকারকে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে কুৎসা করেছেন, যেভাবে বিভিন্নভাবে চক্রান্ত কুৎসা করেছেন, অপপ্রচার করেছেন, তার বিরুদ্ধে বাংলার মানুষ আজকে এই রায় দিয়েছে। ওনারা যত কুৎসা করবেন, ওনারা আমাদের নেত্রীকে যত গালিগালাজ করবেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করবেন, কুৎসা করবেন, তত ভোট বাক্সে তাদের বাংলার মানুষ জবাব দিয়ে দেবেন। এইভাবে এটা মানুষ করবে। দেখুন, আমার বাবাকে মানুষ, এখানকার মানুষ ভোট দিয়ে একটা ব্যবধান করেছিলেন বড়, এবং এখানকার মানুষই সিদ্ধান্ত নেবেন যে সেটা কোন ব্যবধান করবেন। আর একটুখানি অপেক্ষা করুন, এটা দেখতে পাবেন। জিতলে আমার প্রথম কাজ হবে, এই হাড়োয়া বিধানসভায় একটা হসপিটাল আছে, যেটা আমার বাবা এটা করতে চেয়েছিলেন এবং তিনি শুরুও করেছিলেন, সেটা অসম্পূর্ণ থেকে গেছেন। ওইটা আমাকে আগে সর্বপ্রথম আমি করব, যে হসপিটালটাকে এখানে আরও মডিফাই করে কিছু করার জন্য, যাতে এখানকার মানুষের সুবিধা হয়, এখান থেকে কিছু মানে বারাসাতে ছুটতে না হয়, যেতে না হয়, তার জন্য আমি চেষ্টা করবো। এটা বাবার অসমাপ্ত কাজ, হ্যাঁ, মোটামুটি বাবার অসম্পূর্ণ থেকে যাওয়া যে কাজ উন্নয়ন আছে, সেগুলোকে আমার সম্পূর্ণ করা হচ্ছে প্রথম কাজ। বিরোধীদের হাতে তো আর কিছু নেই। এখন আমাদের মধ্যে কি হচ্ছে, এই নিয়ে তাদের হাতিয়ার করা বা কিছু করার চেষ্টা করছেন। আমাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না, এখনও নেই। কিছু ভুল বোঝাবুঝি ছিল, থাকতেই পারে। একটা পরিবার যখন বড় হয় থাকতে পারে, তাদের দাবি থাকতে পারে। দাবিটাকে আমি অনৈতিক মনে করি না। দল যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা সবাই মাথা বেঁধে নিয়ে মানে সবাই কাজ করেছেন ভালোভাবে, তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আজকে এরকম ফল আশা করছি। এবার একটু নজর রাখবো অন্যান্য খবরের দিকে। 2 বছর আগে 23শে নভেম্বর পশ্চিমবঙ্গের বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর সিভি আনন্দ বোস। সেই উপলক্ষে শনিবার রাজভবনে আয়োজিত হয়েছে দ্বিতীয় বর্ষপূর্তির অনুষ্ঠান। রাজ্য তো বটেই, ভিন রাজ্যের বিভিন্ন মহল থেকে প্রায় 200 জন অতিথি এদিনের অনুষ্ঠানে উপস্থিত হন বলে জানা গিয়েছে। তবে এদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এমনটাই সূত্রের খবর। রাজ্যপালের বর্ষপূর্তির দিনটিকে স্মরণীয় করে রাখতে এদিন একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়। শনিবার সকালে রাজভবন চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সস্ত্রীক রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং তাঁর আত্মীয়রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগে আপনা ভারত জাগতা বেঙ্গল নামে এক কর্মসূচির ঘোষণা করেন রাজ্যপাল। বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও ভারতের বৈশ্বিক শক্তির সংমিশ্রণকে তুলে ধরতে এই কর্মসূচি গ্রহণ করা হয় রাজভবনের তরফে। সেই সঙ্গে কর্মসূচির আওতায় একাধিক সমাজ কল্যাণমূলক পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। শাসন ব্যবস্থার উন্নতি এবং সংযোগ স্থাপনের মাধ্যমে রাজ্যপাল জনসাধারণের কাছে পৌঁছতে চেয়ে এই উদ্যোগ নেন বলে খবর। His Excellency. I am completing my humble assignment as Governor of West Bengal and entering the third year. 23rd November, 2 years back, I took over as Governor of West Bengal. I thought that the celebrations or observance start with planting of trees, particularly in memory of the mother. Ek Ped Maa Ke Naam. That is one of the major flagship projects of our Honorable Prime Minister Sri Narendra Modi. I have decided to plant 1 million trees during this period of 1 year. 1 million trees throughout Bengal, particularly in the university campuses and also any institutions, schools, colleges. We would like to encourage planting of trees as commemorate any occasion. Bengal is a great land. People of Bengal are very cultured, excellent. Politics is bad.
Why do you think so? That is for the politicians to think. রাজ্যে ফের হাসপাতালে সুরক্ষা নিয়ে উঠল প্রশ্ন। এবার রোগী মৃত্যুকে কেন্দ্র করে পুলিশের সামনে হাসপাতালে তাণ্ডব মৃতের পরিবারের লোকজনদের। এমার্জেন্সি বিভাগে ঢুকে ভাঙচুরের অভিযোগ। বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালের ঘটনা। জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হওয়ায় শুক্রবার রাত 8টা নাগাদ ঠাকুরপুকুরের বাসিন্দা মেহমুদ আলমকে হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর অবস্থা ছিল সংকটজনক। হাসপাতালে আনার পর দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হয়ে রোগীর মৃত্যু হয়। অভিযোগ, মৃতদেহ অ্যাম্বুলেন্সে তোলার পর রাত 12টা নাগাদ শতাধিক লোকজন হাসপাতালে ঢুকে তাণ্ডব চালায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এমার্জেন্সিতে থাকা রোগী এবং তাদের আত্মীয়রা। কেউ পালিয়ে যান, কাউকে অন্য ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। এমার্জেন্সির অবজারভেশন ওয়ার্ডে ঢুকে অন ডিউটি নার্সদের মারধর করা হয়। আটকাতে গেলে নিরাপত্তা রক্ষীরাও আক্রান্ত হন। শৌচাগারে গিয়ে লুকিয়ে প্রাণে বাঁচে নার্স। একজন নার্স হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পর হাসপাতাল চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় 9 জনকে গ্রেফতার করেছে পর্ণশ্রী থানার পুলিশ। ফের একবার প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের নিরাপত্তা। এখানে ভাঙচুরের ছবি আছে, বাতি করেন বের করে দিন আমাদের ছেলে আরেক বুঝতে। কলকাতা পুলিশে ফের রদবদল। 5 ইন্সপেক্টরকে বদলির নোটিশ পাঠালো লালবাজার। শুক্রবার 5 ইন্সপেক্টরকে বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। বদল হয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগেও। গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর সৌম্য ঠাকুরকে বদলি করা হয়েছে মুচিপাড়া থানায়। সেখানকার ওসির দায়িত্ব পেয়েছেন তিনি। ময়দান থানার অতিরিক্ত ওসির পদ সামলাতেন দীপঙ্কর বিশ্বাস। তাকে বদলি করা হলো লেদার কমপ্লেক্স থানায়। দীপঙ্কর বিশ্বাসের বদলে ময়দান থানার অতিরিক্ত ওসি হলেন ইন্সপেক্টর সাবির উদ্দিন। তিনি কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর ছিলেন। লেদার কমপ্লেক্স থানার অতিরিক্ত ওসির দায়িত্ব পেলেন ইন্সপেক্টর অনুপম চট্টোপাধ্যায়। ইন্সপেক্টর রাজীব চট্টোপাধ্যায়কে লেদার কমপ্লেক্স থানা থেকে বদলি করে নিয়ে যাওয়া হলো স্পেশাল ব্রাঞ্চে। সব মিলিয়ে 5 পুলিশ আধিকারিকের পদে রদবদল করা হয়েছে। সম্প্রতি শহর কলকাতায় ঘটে গিয়েছে এমন কিছু ঘটনা যা আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগের পক্ষে যথেষ্ট। ধারাবাহিক এসব ঘটনা রুখতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালোভাবে সামাল দিতে ফের রদবদল কলকাতা পুলিশে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে জরুরি বৈঠকে বসলেন টাস্ক ফোর্সের সদস্যরা। বৈঠকের সিদ্ধান্ত, আলু রফতানি আপাতত বন্ধ। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে খানিকটা দাম কমার আশায় ব্যবসায়ী ক্রেতারা। শাকসবজি থেকে আলু পেঁয়াজের দামে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্ত মানুষজনের। বারবার বলা সত্ত্বেও আলু পেঁয়াজের দাম কমানো হচ্ছিল না। অগ্নিমূল্য বাজার টাস্ক ফোর্সের নজরদারি সত্ত্বেও ফড়েদের বাড়বাড়ন্ত নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দফতরকে আড়ালে রেখেই হু হু করে আলু রফতানি হচ্ছিল ভিন রাজ্যে, যা জেরে দাম বেড়েছে এ রাজ্যের বাজারে। এই অভিযোগ পেতেই মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেন। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে আলু রপ্তানি নিয়ে যথেষ্ট উষ্মা প্রকাশ করেন তিনি। জিনিসপত্রের দাম, শীতকাল আসছে, ইমিডিয়েট টাস্ক ফোর্সের একটা মিটিং করা হোক এবং আলু আর পেঁয়াজের দামটা কেন বাড়াচ্ছে। আমি আলু বলেছিলাম নিজের রাজ্য আগে পাবে, যেটা আমি প্রোডাকশন দিই। আলু সিড আমরা নিয়ে আসছি, সিড তো আমাদের নেই, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আনতে হয়, ওরা অনেক দাম নেয়। আলু সিডে প্রবলেম হচ্ছে, বাট এই প্রবলেমটা আগামী দিন আমাদের নিজস্ব করে কিছু করতে হবে যাতে সমাধান হয়। কিন্তু আমরা বলেছিলাম আমাদের যা প্রয়োজন রাজ্যের, সেটাকে রেখে নতুন আলু যতক্ষণ পর্যন্ত না উঠছে ততক্ষণ পর্যন্ত বাইরে আলুটা যাবে না। এখন তো দেখছি এরা এক্সপোর্ট পর্যন্ত করতে শুরু করে দিয়েছে। প্লিজ টেক এ স্টক, কোন পজিশনে আছে এবং আমাকে জানাতে হবে, টাইম টু টাইম মনিটর করতে হবে। তো বাংলাকে দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা করব আর আমি আলু চাষিদের জন্য ইন্স্যুরেন্স করব, দুটো একসাথে হতে পারে না। আমার নিজের রাজ্যের মানুষ খেয়ে তারপর যদি থাকে আমি নিশ্চয়ই সেটা বিক্রি করার সুযোগ করে দেবো। ইভেন আমি একথাও বলেছিলাম যে তোমার যদি পড়ে থাকে আমি আইসিডিএস এ নিয়ে নেবো, আমি মিড ডে মিলে নিয়ে নেবো, তোমাদেরটা যাতে নষ্ট না হয় আমরা দেখব। সবটাই যদি আপনারা ছেড়ে দেন
শুধু বাইরে বিজনেস করবার জন্য। বর্ডার দিয়ে এগুলো যাচ্ছে, আবার কন্ট্রোল করো, আর তার আগে স্টক আমাকে দেখাবে। এই বিষয়ে রাশ টানতে দায়িত্ব দিয়েছিলেন টাস্ক ফোর্সকে, আর তার নির্দেশ পেয়ে শুক্রবারই তড়িঘড়ি বৈঠকে বসলেন টাস্ক ফোর্সের সদস্যরা। আর তাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আলুর দাম নিয়ন্ত্রণে রপ্তানি আপাতত বন্ধ করা হলো। শুক্রবার নবান্নে টাস্ক ফোর্সের বৈঠক থেকে আরও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছিলেন স্থানীয় থানার পুলিশের একাংশের হাত ধরে বেআইনিভাবে আলু ভিন রাজ্যে রপ্তানি হচ্ছে। সেই কারণে এদিন টাস্ক ফোর্সের সিদ্ধান্ত সেই পুলিশকে সঙ্গে নিয়েই বাজারে বাজারে অভিযান চালাবেন সদস্যরা। শুক্রবার সকাল থেকে বাজারে হানা দেয় টাস্ক ফোর্সের প্রতিনিধিরা। সেখানে গিয়ে সব জিনিসের দাম লিখে নেওয়া হয়। তারপরেই নবান্নের ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ থাকবে, আর বাজারগুলিতে যে অভিযান চলছে সেটা জারি থাকবে। সেখানে সব রকম সাহায্য করবে লোকাল থানা। নবান্নের বৈঠক শেষ হওয়ার পর টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে গোটা বিষয়টি জানিয়েছেন। সব মিলিয়ে মূল্য বৃদ্ধিতে লাগাম টানতে নজরদারি বাড়াচ্ছে টাস্ক ফোর্স। সৌভিক সানালের রিপোর্ট, সময়, কলকাতা। সোমবার নিজের কালীঘাটের বাড়িতে জাতীয় কর্মসমিতির বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 22 জনের কমিটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারেন তৃণমূল সুপ্রিমো। কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে বৈঠকে? সোমবারই কি তৃণমূলের বড়সড় রদবদল? তুঙ্গে চর্চা। বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশের একদিন পরেই জাতীয় কর্মসমিতির বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে আগামী সোমবার বিকেল 4টায় কালীঘাটে হবে এই বৈঠক। বৈঠকে থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী সহ কর্মসমিতির অন্যান্য সদস্যরা। বিধানসভা নির্বাচনে আবারও নিজেদের গড় ধরে রাখতে সাংগঠনিক স্তরে কি পরিবর্তন করা উচিত তা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া দলের অন্দরের রদবদল ইস্যুও এই বৈঠকে গুরুত্ব পাবে বলে সূত্রের খবর। শনিবার বাংলার 6 আসনেই উপনির্বাচনের ফল প্রকাশ। তারপরই অর্থাৎ সোমবার বিকেলে কালীঘাটে তৃণমূলের কর্মসমিতির বৈঠক। সূত্রের খবর, বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে। প্রথমত, ভোট মানেই শক্তি পরীক্ষা। উপনির্বাচনের ফলাফল যে বাড়তি অক্সিজেন দেবে তা বলার অপেক্ষা রাখে না। এই ফল স্পষ্ট হতেই 26-এর নির্বাচনে ঝাঁপাবে তৃণমূল। আসন্ন বিধানসভা ভোটে নিজেদের মাটি ধরে রাখতে রণকৌশল কি হবে তা নিয়ে আলোচনা হতে পারে এদিনের বৈঠকে। সামনেই শুরু বিধানসভা এবং লোকসভার শীতকালীন অধিবেশন। লোকসভায় তৃণমূলের অবস্থান কি থাকবে তা নিয়ে আলোচনা হতে পারে কর্মসমিতির বৈঠকে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের রদবদল। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহল জানিয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সংগঠন নিয়ে একটি লিখিত রিপোর্ট জমা দিয়েছিলেন। দলকে আরও শক্তিশালী, আরও সক্রিয় করার উদ্দেশ্যেই সেই রিপোর্ট। তিনি আরও বলেছেন, মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানান কারণে ব্যস্ত থাকায় সেই রিপোর্ট এবং প্রস্তাব কার্যকর করেননি। তবে সেই রিপোর্ট বা প্রস্তাব কার্যকর করা হবে। দলের মধ্যে এই নিয়ে আলোচনাও হবে। দুদিন আগেই অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠকে বসেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সেই বৈঠকের পর রিপোর্ট তথা তালিকা পৌঁছে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। সেখানে তিনি কোনো ছুরিকাজি চালিয়েছেন কিনা সেটা জানা যায়নি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সোমবারের বৈঠকে সেই বিষয় নিয়েও আলোচনা হতে পারে বলে ঘাসফুল শিবিরে গুঞ্জন। বেশ কিছুদিন ধরেই চর্চায় রদবদল। এ বিষয়ে দলের শীর্ষ নেতারা কথা বলেছেন, কিন্তু কোনো সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসেনি। তবে সোমবারে কি তৃণমূল কংগ্রেসে বড় রদবদল? জল্পনা তুঙ্গে। আজিকর হাসপাতালের ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই প্রথম সাংগঠনিক বৈঠক হতে চলেছে। তাই পরিস্থিতির নিরিখে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা। কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ওয়াকফ বিলের বিরোধিতায় তৃণমূল যৌথ সংসদীয় কমিটিতে তুল কালামের পর এবার বিধানসভায় বিল আনছে রাজ্যের শাসক দল। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানালেন, ওয়াকফ নিয়ে একটি প্রস্তাব পেয়েছেন, সেটা নিয়ে পরে সিদ্ধান্ত হবে। ওয়াকফ নিয়েও আমাদের কাছে জমা পড়েছে, সেটা আমরা পরবর্তী যে বিএ কমিটিতে আমরা ঠিক করব কবে আমরা নেব। আগামী 25শে নভেম্বর থেকে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার সংসদে যে ওয়াকফ বিল আনছে, পশ্চিমবঙ্গ বিধানসভায় তার পাল্টা বিল আনার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। বিধানসভার শীতকালীন অধিবেশনে কেন্দ্রের আনা ওয়াকফ বিলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হতে পারে বলে জল্পনা চলছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে প্রস্তাব নয়, একটা পাল্টা বিল এনে কেন্দ্রীয় সরকারকে জবাব দিতে চায় নবান্ন। তাই এই সংক্রান্ত বিষয় নিয়ে বিধানসভার সচিবালয় এবং রাজ্যের আইন এবং পরিষদীয় দপ্তরের মধ্যে আলোচনা শুরু হয়েছে। আলোচনা নির্যাস জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকেও। শুক্রবার বিধানসভায় সর্বদল বৈঠক ডেকেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে স্পিকার বলেন, ওয়াকফ নিয়ে একটি প্রস্তাব পেয়েছেন, সেটা নিয়ে পরে সিদ্ধান্ত হবে।
ওয়াকআপ নিয়েও আমাদের কাছে জমা পড়েছে, সেটা আমরা পরবর্তী যে বিএ কমিটিতে আমরা ঠিক করব কবে আমরা নেব। ওয়াকফ বিল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের তীব্র সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল যে এর বিরোধিতা করছে, দেশের সংখ্যালঘু ভোটারদের মধ্যে এই বিষয়টি প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভায় দলের মুখ্য সচেতন নাদিমুল হক এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সম্প্রতি তারা ওই সংক্রান্ত বিষয় নিয়ে একটি সাংবাদিক বৈঠকও করেন। এবার কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ওয়াকফ বিলের বিরোধিতায় বিধানসভায় বিল আনছে রাজ্যের শাসক দল। স্বাভাবিকভাবেই যে এবারের বিধানসভায় শাসক বিরোধী দলের বিধায়কদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হবে সে বিষয়ে নিশ্চিত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা। বিধানসভায় প্রাইভেট মেম্বার বিল এনেছেন বিরোধী দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। শিশু শৈশব সুরক্ষা সংক্রান্ত এই বিল কিভাবে আনা যেতে পারে তা নিয়ে ইতিমধ্যে বিধানসভায় খসড়া জমা দিয়েছেন শঙ্কর ঘোষ। আর এই প্রসঙ্গে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, এরপর তা আইন বিভাগ হয়ে মুখ্যমন্ত্রীর কাছে যাবে। কেন্দ্রের উপর চাপ বাড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম প্রাইভেট মেম্বার বিলের প্রসঙ্গটি উত্থাপন করেন, আর তাতে বিজেপি শিবির যে চাপে পড়ে গিয়েছে তা বলাই বাহুল্য। গত 28শে অগস্ট মাস্টার স্ট্রোক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি ঘোষণা করেছিলেন, চাই ধর্ষণ বিরোধী কঠোর আইন। কেন্দ্রের সরকার যদি এই আইন না আনে তাহলে তিনি প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে সংসদে মুভ করবেন। আর তারপরেই দেখা গেল বিধানসভায় প্রাইভেট মেম্বার বিল এনেছেন বিরোধী দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। কি বলছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, শোনাবো। মনে করি পশ্চিমবঙ্গ বিধানসভাতে আমার টেনিওরে এটা প্রথমবার একটা প্রাইভেট মেম্বার্স বিল তিনি শঙ্কর ঘোষ এনেছেন, এবং সেইটা আমাদের যে রুলস আছে, রুলস অনুযায়ী এটা আমরা ল ডিপার্টমেন্টের কাছে পাঠাবো। ল মিনিস্টার সেটাকে কনসিডার করবেন, করে যদি বলেন বোঝেন তাহলে মুখ্যমন্ত্রীর কাছে যাবে। তারপরে রাজ্যপালের অনুমোদন হলে পরে আমরা বিধানসভায় সেই বিলটাকে ইন্ট্রোডিউস করতে দিতে পারি, এবং এই প্রসিডিউরটা আমাদের ফলো করব। এবং সেটা আমাদের শঙ্কর ঘোষের বিলটা ইতিমধ্যেই আমাদের কাছে যেটা জমা পড়েছে আমরা ল মিনিস্টারের কাছে পাঠিয়ে দেবো তাদের কনসিডারেশনের জন্য। প্রাইভেট মেম্বার্স বিল আমাদের টেনিওরে আসেনি। বিভিন্ন সময় দেখা যায় বিধানসভার অভ্যন্তরে কালো পতাকা পোস্টার নিয়ে ঢোকা হয়। বিধানসভার ভেতরে অশান্তি বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয় পরিস্থিতি। বিধানসভায় বিরোধীদের এই ওয়াক আউটের প্রসঙ্গে এদিন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ওয়াক আউট করার অধিকার আছে বিরোধীদের, তবে সাংবাদিকদের ওই সময় দল বেঁধে বেরিয়ে যাওয়া দৃষ্টিকটু। কি করা যাবে কি করা যাবে না, বিরোধী দলের নেতা তাদেরও জানা উচিত যে কি রুলস রয়েছে, এবং পরিষদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে গেলে পরে বিধানসভা যেন সুষ্ঠুভাবে চলে, এই রুলস ফলো করে চলে, সেটাই আমরা প্রত্যাশা করব। একাধিকবার আমি তাদের বলেছি, তা সত্ত্বেও তারা শোনেননি। লোকসভাতেও আমরা এই জিনিস দেখেছি, অন্যান্য বিধানসভা, কাশ্মীর বিধানসভা শুধুমাত্র নবগঠিত বিধানসভা, সেখানেও প্রথম দিন থেকে হাতাহাতি মারামারি। এইগুলো তো ভাবা যায় না। পরিষদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে গেলে সবাইকে, সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা করতে হবে। বলি আপনাদের, বিরোধীরা ওয়াকআউট করতেই পারে, কিন্তু সাংবাদিকরা যেভাবে হুড়মুড় করে বেরিয়ে যায় এটা অত্যন্ত দৃষ্টিকটু। আমি ইচ্ছে করলে পরে আপনাদের বেরোনোটা বন্ধ করতে পারি, কিন্তু যেহেতু আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনাদের বিধানসভা সুষ্ঠুভাবে পরিচালিত হবে সেই প্রত্যাশা থেকে আমি আপনাদেরও বলবো যে এমনভাবে বেরোবেন না যে অত্যন্ত দৃষ্টিকটু লাগে। কারণ আমাদের অনেক স্কুল কলেজের ছেলেমেয়েরা তারা আসে, তারা আমাদের প্রসিডিংস দেখতে আসে, যারা গ্যালারিতে বসে থাকে। যখন এই দৃশ্য আমি দেখি, ওরা ওপর থেকে দেখেন, আমরা সত্যি খুব, আমারও কষ্ট হয় যে এটা কেন আপনারা করছেন। আপনারা সাংবাদিক নিশ্চয়ই করবেন, কিন্তু সুষ্ঠুভাবে বেরোন। একবার লাইন দিয়ে হইচই করতে করতে বেরোতে থাকেন। বিরোধীদের বেরোবার অধিকার রয়েছে, তো তাদের গণতান্ত্রিক অধিকার চিরকাল রয়েছে, তারা এটা প্রয়োগ করেছেন, নতুন তো কিছু না। রবি গ্রাসে 25 সালের 8 ছুটি, তবে পুজো পার্বণ মিলিয়ে সরকারি কর্মচারীদের 46 দিন ছুটি দিল নবান্ন। 2024 সাল শেষ হতে আর কয়েকটা দিন। 2024কে বিদায়ের পালা, 2025কে স্বাগত জানানোর আগে সরকারি ছুটির তালিকা ঘোষণা করলো নবান্ন। নতুন বছরে পুজোয় কতগুলি ছুটি থাকছে, রাজ্য সরকারি কর্মীরা কি অতিরিক্ত কোনো ছুটি পাচ্ছেন, জানা গেল সবটুকুই। আগামী বছর এনআই অ্যাক্ট অনুযায়ী 25টি ছুটি রয়েছে। এর মধ্যে স্বাধীনতা দিবসের ছুটি এবং জন্মাষ্টমীর ছুটি একই দিনে পড়েছে। অন্যদিকে দশমী এবং গান্ধী জয়ন্তীর ছুটিও একই দিনে পড়েছে। এগুলি ছাড়াও রাজ্য সরকারের নিজস্ব ছুটি থাকছে 25টি। তবে একাধিক ছুটি রবিবার হওয়ার কারণে সেই ছুটিগুলি হাতছাড়া হচ্ছে সরকারি কর্মীদের। স্বামী বিবেকানন্দের জন্মদিন, প্রজাতন্ত্র দিবস, সরস্বতী পুজো, রামনবমী, মহরম, ভানুভক্তের জন্মদিন, মহালয়া ও দুর্গাপুজো ষষ্ঠীর দিন রবিবার পড়ছে। 2025-এ 8টি ছুটির দিন পড়েছে রবিবার।
তবে এবছরের মতো আগামী বছরও দুর্গাপুজোয় লম্বা ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। শুক্রবার সরকারি কর্মচারীদের 2025 সালে ছুটির ক্যালেন্ডার প্রকাশ করেছে রাজ্য অর্থ দফতর। দুর্গাপুজো, কালীপুজো, ছট পুজো মিলিয়ে 2025 সালে সরকারি কর্মচারীদের 25 দিন ছুটি থাকবে। রাজ্য সরকারের ছুটির ক্যালেন্ডার অন্তত সেরকমই বলছে। শনি রবিবার মিলিয়ে 2025 সালে দুর্গাপুজো এবং লক্ষ্মী পুজোতে একেবারে টানা 14 দিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। অন্যদিকে শনি এবং রবিবার ধরলে কালীপুজো, ভাইফোঁটা ও ছট পুজো মিলিয়ে টানা 11 দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। কর্মচারীরা যাতে একটানা ছুটি নিতে পারেন তাই অতিরিক্ত ছুটিও বরাদ্দ করেছিল রাজ্য সরকার। দুর্গাপুজোয় বন্ধ হয়ে যায় রাজ্য সরকারি দফতরের একেবারে লক্ষ্মী পুজোর পর খুলেছে। এমনিতেই সরকারি কর্মচারীদের ছুটি দেওয়ার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় দরাজ, অর্থাৎ হিসাব মতো 2025 সালে বেশ কয়েকটি লম্বা সপ্তাহান্ত পাওয়া যাবে, যে সময়কে কাজে লাগিয়ে কাছে পিঠে ঘুরে আসতে পারবে সরকারি কর্মচারীরা। সময় নিউজ এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা। অনুষ্ঠানটি নিবেদন করছেন এমআর হসপিটাল, বালিশা, বীরা, উত্তর 24 পরগনা এবং সারদা মাল্টি স্পেশালিটি হসপিটাল, রয়্যাল পার্ক, ব্যারাকপুর।